বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চুপ থাকতে হবে, সবাই একটু চুপ থাকো। বাংলাদেশ জাতীয়তাবাদী হালকা মোটরযান শ্রমিক ফেডারেশন আয়োজিত মহান মে দিবসের আজকের এই কর্মসূচিতে আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা যারা এগুলো উপস্থিত হয়েছেন তাদেরকে জানাচ্ছি রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এখানে সভাপতিত্ব করছেন এই সংগঠনের সভাপতি জননেতা জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন, যিনি কিছুক্ষণ আগে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন জননেতা চট্টগ্রামের মহানগর বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক আবুল হোসেন বকর ভাই। মঞ্চে বক্তব্য রেখেছেন চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন। মঞ্চ প্রবিষ্ট রয়েছেন এই ওয়ার্ডের বারবার নির্বাচিত কমিশনার মনোহর বেগম মণি, আমাদের মধ্যে যুবদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এমদাদুল বাদশা, আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রদল নেতা জমিরুদ্দিন নাহিদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের আবুল ফয়েজ, এখানে জাতীয়তাবাদী শ্রমিক দলের যানবাহন শ্রমিক দলের গোলাম ফারুক আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা যিনি বক্তব্য উপস্থাপন করেছেন, এবং এখানে মধু এবং শিবন যাদের কথা না বললেই নয় এই বিশেষ ছেলের জন্য, এবং তার সাথে যারা সিএনজি চালক দল আছে, আমি আজকে এই সমাবেশ থেকে সরকারের মধ্যে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে চাই। গত 16 বছর আন্দোলন সংগ্রামে যে চালক দলকে বারবার আমি পেয়েছি, যে চালক দল আন্দোলন সংগ্রামে সবসময় জোরালো ভূমিকা রেখেছে, তারা তাদের আয় করবে কি করবে না চিন্তা করে নেই, তারা এই স্বৈরাচারী সরকারের পতনের জন্য আন্দোলন করেছে। আমি বিশেষ করে যখন 24 সালের জানুয়ারিতে সরকার নির্বাচন করে, তার আগে অগাস্টের 23 সালের অগাস্টের পরে যখন আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে যখনই কাউকে পাচ্ছিলাম না, এই চালক দল আমাদের পাশে ছিল। স্পেশালি ধন্যবাদ জানাই। অনেক তারা নির্যাতিত হয়েছে। এখানে আজকে তাদের একজন সাংগঠনিক সভার নাম দিয়ে ছিল, যাই হোক তারও অবদান আছে। তাকে মারা হয়েছিল কর্ণফুলীতে, আমি তাকে আবার এখানে এসে কান্নাকাটি করে বা হসপিটালাইজ করে এখানে বেঁধে রাখা হয়েছিল। আওয়ামী লীগের লোক জামাল সহ আর অনেকে, হ্যাঁ তুমি ছিল আলমগীর কর্ণফুলীর এখানে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। আমাকে ফোন করলো, এরপর আমি আমার মতো করে প্রশাসনকে ব্যবস্থা নিয়ে গিয়ে কোন রকমের তারা সেখান থেকে না হয় তাদেরকে সেখানে প্রাণ নাশের হুমকি ছিল। কাজে এই ধরনের রক্তচক্ষুকে আওয়ামী লীগের উপেক্ষা করে তারা সেদিন রাজনীতি করেছে, আজকেও তারা করে যাচ্ছে। জমিরুদ্দিন নাহিদ কিছুক্ষণ আগে একটা স্লোগান দিয়েছে, মে দিবস দিচ্ছে ডাক, ভোটাধিকার ফেরত পাক, ভোটাধিকার ফিরে পাক, স্বৈরাচার নিপাত যাক। আমরা বলতে চাই ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা, আইনের শাসন, মানবাধিকার, এগুলো হচ্ছে আমাদের বেসিক ডেমোক্রেটিক রাইটস। একদম ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকার সেটি। আর আমাদের খাদ্য, যেটা অন্ন বলি আমরা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো আমাদের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এগুলি না হলে পরে একজন নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা সেটা কখনো নিশ্চিত হবে। কাজে আজকে একটি নির্বাচনের জন্য কিন্তু আমরা গত 16টি বছর একটি নিরপেক্ষ নির্বাচন, একদম আমি যদি প্রিসাইসলি বলি, সংক্ষেপে বলি, এক কথাই বলি, সেটা হচ্ছে আমাদের নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, যে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার চেঞ্জ হয়, একটি সরকার পরিবর্তন হয়, যে সরকার মানুষের এই অধিকারগুলো নিশ্চিত করতে পারে। তাহলে আমাদের মুখ্য জিনিসটি একটা
নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে। ঠিক আছে না? ওই নির্বাচনে একটা বৈধ সরকারকে বসানো হচ্ছিল না দেখে তো ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে। ন্যায়ের শাসন, সামাজিক ন্যায় বিচার, এগুলির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে আমাদের বেসিক ওই জায়গা থেকে আমরা কেন বারবার ছুটে চলে যাচ্ছি? সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার এটা একটা রুটিন প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। সংস্কার একটি বৈধ সরকার যারা নির্বাচনের মাধ্যমে আসবে তারাও করতে পারবে। কাজে আমি মনে করি নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করলে পরে তাহলে এর মধ্যে একটি নিরপেক্ষ গণতান্ত্রিক, গঠনতান্ত্রিক এবং সর্বদলীয়, সর্বমতের, যারা আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মতবাদ প্রতিষ্ঠা করার একটা নির্বাচনের জন্য যে সংস্কারটুকু করা দরকার, সেই সংস্কারটুকু করা ডিসেম্বরের মধ্যে তেমন অসম্ভব কিছু নয়। তাহলে আমরা মনে করি এই ডিসেম্বরের মধ্যে এই সংস্কারগুলো করে একটি বৈধ নির্বাচন যদি দেওয়া হয়, তাহলে পরে একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, সেখানে আমরা মনে করব যে আজকে যে অনেক ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে না, আমরা অনেকেই জানি না। অনেক ইনভেস্টর বসে আছে, চুপ মেরে বসে আছে, তারা বলছে যে কখন রাজনৈতিক সরকার আসবে, গণতান্ত্রিক সরকার আসবে, আমরা ইনভেস্ট করবো। অনেক বিদেশি ফরেনার তারা প্রচুর টাকা নিয়ে বসে আছে, তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে নির্বাচনের জন্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের অর্থনৈতিক তালিকা শক্তির মূল হচ্ছে জিডিপি। এই জিডিপি যদি সঞ্চালিত না হয়, ইনভেস্টমেন্ট না হলে আমার শ্রমিকরা চাকরি পাবে, আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হবে, এখানে বরঞ্চ বেকার সংখ্যা বেড়ে যাবে। আজকে প্রায় আমার ইয়াং জেনারেশন যুবক শ্রমিকরা মিলে ৪ কোটি বেকার আজকে আছে, ১৮ কোটির কম বেশি। কাজে এই বেকার সংখ্যা যদি আমাদের কমাতে হয়, লোকাল ফরেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি মেয়র হিসেবে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, সামান্য একটা আমার এই যে ময়লাকে সম্পদে পরিণত করার জন্য আমি 10টা কান্ট্রির রিপ্রেজেন্টেটিভের সাথে বসেছি, এখনো পর্যন্ত ওইভাবে কোয়ার্ডিয়ালিটি এগিয়ে আসছে না। মূল কারণ হচ্ছে তারা ওই চিন্তা করছে যে কখন রাজনৈতিক সরকার। আমি পর্যটন সিটি করার জন্য অনেকে ইনভাইট করছি, তাদেরকে রিকোয়েস্ট করছি, কিন্তু যতই আমি রিকোয়েস্ট করি তারা বলছে করবে করবে, কিন্তু সময় নিচ্ছে। তাহলে বুঝতে হবে একটি গণতান্ত্রিক সরকার একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি আজকের এই যে শ্রমিক ভাইদের বাদ দিয়ে গণতান্ত্রিক কোন বাংলাদেশ গড়া কখনো সম্ভব নয়। আজকে আমি শ্রমিক ভাইদের যেটা চিন্তা করছি, আজকে আপনারা দেখেন নিউ মার্কেটে আমি আপনাদেরকে আমি কোন বাদ বিতর্কাতেও যাইনি, রিকোয়েস্ট করে ওনারা আমার কথা শুনেছেন। ওনারা বলেছেন ঠিক আছে 3টা পর্যন্ত আমরা পড়বো না, 3টার পর আমরা পড়বো। ওনারা এখন ডিসিপ্লিন হইতে পড়ছে। আমি তাদের জন্য যেটা চিন্তা করছি পুনর্বাসন করার জন্য, দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য আমি গতকালকে রেল মন্ত্রণালয়ে গিয়ে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমি রিকোয়েস্ট করেছি যে আমাকে জায়গা দেন, আমি তাদেরকে বসিয়ে দিতে চাই। আমি হকার্স মার্কেটের যারা 600-700 ব্যবসায়ী আছে তাদেরকে ডেকেছি, এরা বকর ভাই ছিলেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, ভাই তোমরা 700-800 ব্যবসায়ী এখানে এটা দখল করে আছে, আমার হাজার হাজার শ্রমিকরা বাইরে রাস্তায় রোদের মধ্যে বসে আছে, এরা কোনো জায়গা পাচ্ছে না। এখানে 20তলা বিল্ডিং করে দিলে প্রায় 5000 শ্রমিককে আমি এখানে দোকান দিতে পারবো। কাজে এই কাজগুলো আমি করে যাচ্ছি, একটু দোয়া করবেন। আমি আপনার চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে পুনর্বাসন করার। আজকে আপনার আমাদের দেখেন আমি একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসেছি। আপনি যে অনেকে বলছেন পার্কিং এর কথা, আমি পে পার্কিং এর ব্যবস্থা করছি, আমি পে মার্কেট নাইট মার্কেটের ব্যবস্থা করছি, যাতে করে আপনারা একটা মাথা গোটা নাইট মার্কেট যাতে বৈধভাবে আপনারা সেখানে বসতে পারেন, একটা ডিসিপ্লিন যাতে আছে। কারণ মার্কেটে যারা ব্যবসা করছে তারাও তো ইনভেস্টমেন্ট নিয়ে বসছে, তারা বলছে ভাই আমার সামনে এরা বলছে আমাদের তো ইনকাম কমে যাচ্ছে।
কাজে একটা বৈধ অবৈধতার ব্যাপারের জায়গায় দাঁড়িয়ে আমি একটা ডিসিপ্লিনের জায়গায়, কারণ আমি মনে করি আমি আপনাদেরই একজন, আপনাদের কাতার থেকেই তো আমি আজকে মেয়র হয়েছি। আপনারা হয়তো একটা কাজ করছেন, আমি ডাক্তারি করছি, এটা আমি একজন শ্রমিক, আমি তো রুগী দেখছি, আমি তো কাজ করছি। যে কাজ করে সেই শ্রমিক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যবসায়ী হোক, কিংবা রিক্সা চালক কিংবা ট্যাক্সি চালক, কাজে সরস জায়গায় আমরা সবাই শ্রমিক। কাজে আমরা মনে করি, এবং সেদিন মূলত আন্দোলনটা হয়েছিল কেন 1886 সালে জানেন কেন? কেউ হয়েছিল 8 ঘন্টার বেশি ডিউটি দেওয়া হচ্ছিল দেখে আন্দোলনটা হয়েছে। এটা কিন্তু অনেকে বুঝতে পারছে। রাত দিন আপনারা এখানে পরিশ্রম করবেন, ওই 8 ঘন্টার জন্য কিন্তু সেদিন সবাই নিজে আত্মাহুতি দিয়েছিল, নিজে নিজে প্রাণ দিয়েছিল, কিন্তু এই দাবিতে যে আমরা 8 ঘন্টার বেশি, শিকাগো শহরে ওই আন্দোলনটা হয়েছিল যে 8 ঘন্টার বেশি আমরা কাজ করবো না, 8 ঘন্টার বেশি কাজ করবো না দেখেই সেদিন আন্দোলনটা হয়েছে। তাহলে আমি মনে করি এখন আমার শ্রমিক ভাইরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবে কিনা আমরা চাই। আজকে দেখুন আমি ওই যে নিউ মার্কেটের 3টা থেকে 11টা কত ঘন্টা হয়? 8 ঘন্টা। এটাই এর চেয়ে বেশি একটা শ্রমিক কাজ করলে তার পরিবারকে কখন সময় দিবে? তার বাচ্চা আছে, বউ আছে, তার আত্মীয় স্বজন আছে, তার একটা, এবং তার নিজের শরীরের ব্যাপার আছে, অসুস্থ হয়ে যাবে। আমি জানি এখানে সবাই অসুস্থ, সুস্থ কেউ আছেন? কেউ দেখবেন হয় ফুসফুসের সমস্যা, কেউ হার্টের সমস্যা, কেউ পাকস্থলীর গ্যাস্ট্রিকের সমস্যা, কেউ পায়খানা দিয়ে রক্ত যায় এই সমস্যা, কেউ দাঁতের সমস্যা, কেউ মাথা ব্যথা করতেছে এই সমস্যা, কেউ প্যারালাইসিস হয়ে গেছে, কেউ আপনার হাতে ব্যথা, শোল্ডার পেন, এই সমস্যা সবারই আছে, কোমরে ব্যথা, গাড়ি চালাতে চালাতে। কাজে আপনাদেরও একটা সুরক্ষা বীমা দরকার, সেই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। আমাদের পরিবারের জন্য একটা কিছু না কিছু পলিসি থাকতে হবে, যে পলিসির মাধ্যমে আপনি বয়স হয়ে গেলে যাতে আপনি পরিবারের জন্য বোঝা না হয়। কারণ আমরা দেখি বয়স হয়ে গেলে আপনি এত বছর কষ্ট করছেন, আপনার ছেলে মেয়ে আপনারা নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, খবর নেই, অনেক ছেলে মেয়ে খবর নেয় না, কিন্তু আপনি আজীবন কষ্ট করে গেছেন ছেলে মেয়ের জন্য। বয়স হয়ে গেছে, আমার বাচ্চা রিক্সা চালাতে পারে না, তাহলে আমার বোঝা, এই বোঝা আমি উদ্ধার করবো, তাহলে কোথায় পাঠাবো? বৃদ্ধাশ্রমে পাঠাবো। এই জিনিসগুলো আমাদেরকে চিন্তার মধ্যে আনতে হবে। কাজে ওভারঅল শ্রমিকদেরকে নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে ওভারঅল এইসব নিয়ে চিন্তা করতে হবে, মানবিকভাবে চিন্তা করতে হবে। এই শ্রমিক বয়স হওয়ার পর এরপরে গিয়ে তার কি অবস্থা হবে? সে কি পরিবারের বোঝা হয়ে যাচ্ছে? যে মানুষকে প্রায় 70-80 বছর পরিবারের জন্য শ্রম দিয়েছে, তাকে পরিবার বোঝা মনে করছে না। এই জিনিসগুলো আমাদের মধ্যে চিন্তা করতে, তাহলে প্রকৃতপক্ষে আমরা শ্রমিকদের জন্য কিছু করতে পারি। অন্যদের শুধু আমরা কথায় বলে যাব। এই জন্য সরকারি পরিকল্পনা, সরকার গিয়ে সরকার গঠন করে এই ধরনের পরিকল্পনা করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাটা আমাদের জন্য এখন জরুরি। ওই দোয়াটাই আপনারা করেন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আজকে আপনারা দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যিনি ঘন্টার পর ঘন্টা শ্রমিকের মধ্যে হেঁটে হেঁটে খাল খনন করেছেন নিজে কোদাল নিয়ে, শহীদ জিয়াউর রহমান আপনারা দেখেছেন। বেগম খালেদা জিয়াকে দেখেছেন, উনি নারীদের জন্য, শ্রমিকদের জন্য, বৃদ্ধদের জন্য, শিশুদের জন্য কি পরিমাণে শ্রম দিয়ে তাদের মন্ত্রণালয় উনি করেছেন। মুক্তিযুদ্ধদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এখন ওনার ছেলে জনাব তারেক রহমান শ্রমিকদের 31 দফার মধ্যে শ্রমিকদের দফা আছে, শ্রমিকদের কর্মসংস্থানে বীমা করেছে, ওই দফাগুলো আছে, আপনারা ওই 31 দফা বললে বুঝতে পারবেন। কাজে এই দফাগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা একটা বিশাল সংস্কার হবে বাংলাদেশের জন্য। শহীদ জিয়া দিয়েছিলেন 19 দফা, খালেদা জিয়া দিয়ে গেছেন 20 তাদের মিশন, 20-30 মিশন, এবং তারেক রহমান দিয়েছেন 31 দফা, 31 মিশন। কাজে আমরা মনে করি এগুলির মধ্যে দিয়ে আমরা দেশ নায়ক তারেক রহমান মাধ্যমে আবার একটি নতুন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী, শ্রম বান্ধব, শ্রমিক বান্ধব একটি বাংলাদেশ আমরা সৃষ্টি করতে পারবো।
আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু 3টার দিকে আরেকটি শ্রমিক সমাবেশ আছে। এখানে আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদের সাথে আমি বারংবার মিটিং করেছি, আমার শ্রমিক ভাইদের ডাবল মামলা যেটা তারা বলা হচ্ছে তাদেরকে দেওয়ানো হয়। আমি সেদিন প্রাইম মুভার্সের শ্রমিকদের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি ট্রেলর নিয়ে যাচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে মামলা, কোনো মামলা ডাবল মামলা যাতে না হয় আমি স্পষ্ট বলছি। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আজকে বিকাল 3টায় সমাবেশে আমাদের প্রধান অতিথি জগন্নাথ আমির খসরু মাহমুদের উপস্থিত থাকবেন, সম্মানিত নেতৃবৃন্দ নাজিমুদ্দিন সহ শ্রমিক দলের সহ উপস্থিত থাকবেন। আপনারা সেখানে থাকবেন, ইনশাআল্লাহ আমরা সেই সমাবেশ থেকে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে আপনারা থাকেন। আমাদের মাননীয় প্রধান